আমি আসলে নিজেকে ওই বাক্সটাতে বন্দি করতে চাই না যে আমি একজন সেলিব্রিটি, বিকজ আমি যখনই আমাকে ওখানে বন্দি করে ফেলবো আমার জীবনটা আইসোলেটেড হয়ে যাবে, আমি টঙের দোকানে চা খাইতে পারবো না। মানে আমি যখন অন্ধবিশ্বাস করব তখন আমি মেনেই নিব যে ও কখনো এই কাজটা করবেই না। এক্স্যাক্টলি। বাট হিউম্যান এররের উপরে কেউ নাই আসলে, আমরা সবাই ভুল করি, সবাই স্বাভাবিক। আর স্পেস দেওয়াটার মধ্যে আমার মনে হয় গভীরতা বাড়ে। আমরা যখন যেখানে পারি কিছু না কিছু বানানোর চেষ্টা করছি, অডিয়েন্স, একটা কন্টেন্ট ক্রিয়েটার বা একজন শিল্পীর একটা অডিয়েন্স থাকা উচিত, একটা দর্শক থাকা উচিত, একটা শ্রোতা থাকা উচিত। ওটা আমার আছে কিনা এটাকে আমাকে জানতে হবে। আমার নিজের একটা গান আছে যে গানটা এখনও রিলিজড হয়নি, যেটা আমি পরিকল্পনা করছি খুব শীঘ্রই এটাকে রিলিজ করবো। অনেক দিনের পুরানো একটা গান, গানটার নাম হচ্ছে আকাশবাণী। ঈদে যখন জেমস ভাইবে এলআরবি বা ওয়ারফেজের গান রিলিজ হতো তখন আমার পাড়া মহল্লায় প্যান্ডেল খাটিয়ে কোল্ড ড্রিঙ্কের বোতল সামনে রেখে আমরা 3 দিন ধরে গান শুনতাম উচ্চ স্বরে এবং উচ্চ শব্দে। পাড়ার লোকজনরা সেটা ছেলে পেলে মানুষ গান শুনবে। যে আপনি যখন প্লেনে কোথাও যান, কোনো একটা লং ট্রিপ বা একটা জার্নিতে যদি আপনি প্লেনে যান, একটা পর্যায়ে আপনি বোর হয়ে যাবেন শুধু আকাশ আকাশ আর আকাশ। বাট আপনি যদি ট্রেনে যান দেখবেন যে চারিদিকের পরিবেশ, ছন্দ, এই খুব প্লেজেন্ট একটা জার্নি হয়। তা আমার মনে হয় যে এই গতিটাকে কমিয়ে ফেলতে হবে। প্লেনের কিন্তু অনেক গতি, আর ট্রেনের কিন্তু গতিটা কম, একটা ছন্দ আছে। জীবনে ছন্দটা ফেরানোর জন্য গতিটা কমানোটা খুব বেশি দরকার। আজকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, খুবই জনপ্রিয় ওয়ারফেজের লিড ভোকালিস্ট পলাশ নূর ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি আপু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, ভাইয়া একটা প্রোগ্রাম করেন উনি হোস্ট হিসেবে যমুনা টিভিতে। এটা হচ্ছে ছুটির রাতের লাইফ, ছুটির রাতের লাইফ, শুক্রবার রাত 11টায়। প্রায় 11 বছর হয়ে গেছে। 11 বছর হয়ে গেছে, এক্স্যাক্টলি। ওকে, নাইস। আপনারা কিন্তু এই প্রোগ্রামে ভাইয়ার সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন ফ্রাইডেতে ভাইয়ের জন্য। আরও যদি দেখতে চান ভাইয়াকে গানের সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটাতেও আপনারা ভাইয়ের সঙ্গে কানেক্ট হতে পারেন। বেসিক্যালি আজকে ভাইয়া আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন ইমোশনকে প্রকাশ করি, মানে প্রেম হয়, ভালোবাসা হয়, বা আমাদের ভালো লাগা মন্দ লাগা যে বিষয়গুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে একটা ফিলিংসকে আমরা ইন্টারপ্রেট করি গানের মাধ্যমে। একটা গান শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই কানেক্টেড হয়ে যাবো, কি এটা তো আমার কথা, আমার কথা, রাইট? সো এতগুলো মানুষের কথা, ইমোশন, এত কিছু আপনারা ইন্টারপ্রেট করেন। সো এই যে আগের প্রেম, এখনকার প্রেম, বা আগামীতেও তো প্রেম হবে, সবসময়তেই প্রেম যেটা হবে, সো এই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে আসলে প্রেমটাই গান? ডেফিনেটলি, যেহেতু তুমি গানের মানুষ, আমি আমার শুরুটা ওখান থেকেই হওয়া উচিত বলে মনে করি। আসলে প্রেম আছে বলেই পৃথিবীটা আছে, এবং সেই প্রেমটা আসলে যে আমার কাজের প্রতি প্রেম থাকতে পারে, আমার মেয়ের প্রতি থাকতে পারে, আমার ওয়াইফের প্রতি, আমার সোসাইটির প্রতি, আমার ফ্রেন্ডদের প্রতি। সো আমরা যারা মিউজিশিয়ান, আমাদের তো ডিলিংটা আসলে প্রথমত আমি যদি বলি কান দুটো নিয়ে, আসলে আমরা শুনি আগে, ধারণ করি, তারপরে সেটাকে কথার মাধ্যমে, সুরের মাধ্যমে একটা রূপ দিয়ে একটা গান বানি আসলে। সো ওখানেও ভালোবাসা আছে। সে গভীরতম ভালোবাসা না হলে একটা গান করা সম্ভব না। যদি এখন আসলে এআই অনেক কিছু করে ফেলছে, বাট দেন এগেন ইটস এ রোবোটিক থিং, রাইট? হিউম্যান টাচটা সব থেকেই, এটার স্থায়িত্ব সব থেকে বেশি। সো আমাকে যেটা মনে হয় যে আমরা আসলে মানুষের ভালোবাসার জন্যে তাদের ভালোবাসা পাবো বলেই গানটা করি আসলে। সো দেখা যায় যে ভালোবাসাটা বোথ ওয়েজ আর কি, যে আমরা ভালোবেসে একটা গান করছি তাদের ভালোবাসা পাবো বলে। আসলে সেই জায়গা থেকে প্রেশারটা একটু কম, যে আসলে ভালোবাসা থেকে কাজটা হয় বোথ ওয়েজ। সময়ের সঙ্গে সঙ্গে আপনি যখন প্রথম গান গিয়েছেন বা প্রথম গানের সঙ্গে কানেক্ট হয়েছেন, সেই ইমোশনসটা আপনি যখন গানের মধ্যে ঢুকে গেছেন, ওইটার সাথে আপনার কানেকশনটা। আচ্ছা, যেটা হলো যে ছোটবেলা থেকে গান শিখেছি, তো একটা বয়স ছিল যখন গান তো একটা স্টোরি টেলিং, রাইট? একটা গল্প বলা থাকে আসলে। এটার একটা অন্তমিল আছে, এটার একটা ইন্ট্রো আছে, একটা আউট্রো আছে, একটা হয়তো ক্লাইম্যাক্সও আছে। তো ছোটবেলায় যখন গান শিখতাম তখন তো গল্পটা বুঝতাম না, সুরটা হয়তো বুঝতাম যে একটা সুর আছে, ভালো লাগছে, অথবা ফ্যামিলির প্রেশার আছে, অথবা আমাকে একজন সঙ্গীত শিক্ষক আমার গান শেখাচ্ছে, গানটা গাচ্ছি একটা খেলার ছলেই শেখা বা করা। বাট একটা বয়স, একটা সার্টেন সময়, একটা বয়স লাগে যেখানে আপনি আসলে বুঝতে পারেন যে না, ইটস আ রোম্যান্টিক সং অর ইটস ইন ইন্সপিরেশনাল সং, ইটস আ পেট্রিয়টিক সং। সো ওই বয়সটার কথা যদি আমি বলি তাহলে বলবো যে ক্লাস 5 or 6 এর সময় আসলে আমার গানে আসা একটা গল্প আছে। সেটা হচ্ছে আমার বাবা গান করতেন প্রফেশনালি না, বা সরকারি কর্মকর্তা ছিলেন, শখের বসে গান করতেন। হ্যাঁ, তো আব্বা যেটা হতো সপ্তাহে একদিন বাসায় আসতেন, মানে আব্বার পোস্টিং সবসময় আমাদের শহরের বাইরেই থাকতো। আমি রংপুরের ছেলে, আব্বা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন, তো ওনার বেশিরভাগ সময় বাইরে পোস্টিং থাকতো। তো থার্সডে নাইটে আসতেন, সেই সময়টা ফ্রাইডে থেকে স্যাটারডে আবার চলে যেতেন। তো আমি বলছি ঠিক 94-93 কথা। হ্যাঁ, তো ওই সময় আমার যেটা হলো যে আব্বার একটা ক্যাসেট প্লেয়ার ছিল,
যেখানে আব্বা মান্নাদের গান শুনতেন, নজরুলসঙ্গীত শুনতেন। তো আমার একটা গান আব্বা যখন প্রথম বাসায় এসেই আসলে গানটা ছেড়েই সে আসলে ফ্রেশ হতেন আর কাপড় চোপড় ছেড়ে ভাই, সেটা হচ্ছে সবাই তো সুখী হতে চায় মান্নাদের গানটি। তো যেটা হয় না যে একটা অ্যাটমসফিয়ার থাকে বাসার মধ্যেই, গানটা চলছে চলছে চলছে, তো অজান্তেই গানটা আসলে আমি আমার মননে গেঁথে যায়, আমি মুখস্থ করে ফেলি। তো ওয়ান ফাইন থার্সডে নাইট আব্বা আসলেন বাসায়, আসার পরে গানটা ছাড়ার আগে দেখছি আমি গাড়ি নিয়ে মানে ওই গানটা গাচ্ছি আর খেলছি আর কি। তো সেদিন থেকে আপনি ডিসাইড করলেন যে একটু গলা সুর আছে, তাহলে কি গান শেখাতে হবে, এবং ফ্রাইডে থেকে আমাকে গান শেখানো শুরু করলো আবার নিজেই। সো এই যে গানের সে গল্পটা, আমার শুরুটা হলো যে এইভাবে, যে একটা ভালো লাগার তৈরি হয়ে গেছে, সবাই তো শিখে, আমি লিডটা বুঝতাম না ওভাবে আসলে। এই গানটা ঠিক আমি যখন ক্লাস 8-এ পড়ি, এর মধ্যে আমার গান শেখা শুরু হয়ে গেল। আমি ক্লাসিক্যালি ট্রেন্ড হলাম, নজরুলসঙ্গীত শিখলাম, লোকসঙ্গীত শিখলাম, অনেক কিছু শিখলাম। তখনও গানকে ফিল করার মতন ওই অবস্থানে নেই। বাট হ্যাঁ, ক্লাস 8টা প্রবাবলি তখন একটা ইমোশন তৈরি হয়, অনেক কিছু একটা ভালো লাগার জায়গা তৈরি হয়, লাভ লেটার্স কি, আর তখন এভরিথিং ওয়াজ কামিং টুগেদার। আমি যদি বলি আপনাকে যে তখন লিটারেচার গ্লোরিয়াস 90s-এর কথা আমরা বলছিলাম একটু আগে, 90s যেরকম শুধু মিউজিকে নয়, লিটারেচারও অনেক একটা এভলিউশন হচ্ছিল। আমরা 3 গোয়েন্দা পড়তাম, সেবা প্রকাশনের অনেক কিছু পড়তাম, তারপরে মাসুদ রানা পড়তাম, হুমায়ুন আহমেদ তো পড়তামই। তখন আসলে বুঝতে শিখলাম প্রেমটা কি আসলে। সো ওখান থেকে আসলে এই বোঝা থেকেই তখন গান, আচ্ছা সবাই তো সুখীতে গান, ইটস অ্যামেজিং সং, এটা হচ্ছে একটা রোমান্টিক গান, না হলে একটা ইন্সপিরেশনাল সং, যে আসলে সবাই সুখীতে কেউ সুখী হয়, কেউ হয় না। এই গানটা অনেক ইন্সপায়ার করেছে আসলে। তো এইভাবে আসলে তো যেটা আপনার প্রশ্ন, যে আমার প্রথম আসলে যদি বলা হয় যে আমার প্রথম কোন গানটা আমাকে ইগনাইট করেছে, ইন্সপায়ার করেছে টু গেট ইনটু দিস ইমোশন, তাই আমি সবাই তো সুখী হতে চাই, এই গানটা আসলে। আপনার সময়ের সাথে সাথে গানের যে কানেকশন, মানে আপনি গান গাচ্ছেন, আপনি সুর দিচ্ছেন, গানের কথার সাথে কানেক্ট হচ্ছেন, আপনার সোল ন্যাচারের সাথে, মানে এই ফিলিংসগুলোর সাথে যে কানেক্ট হচ্ছে, আপনি কিভাবে ফিল করছেন, কিভাবে এটাকে ইন্টারপ্রেট করছেন এবং কানেক্ট হচ্ছেন? বয়সন্ধির একটা ব্যাপার তো অবশ্যই আছে। আই মিন প্রবলি এটা মিউজিশিয়ান যারা মিউজিকের সাথে কানেক্টেড, তাদের ব্যাপারটা হয়তো গল্পটা একটু ডিফারেন্ট হতে পারে। আমার ক্ষেত্রে তো ডিফারেন্ট, বিকজ আমার খেলার সময়টাতে আসলে যেভাবে খেলেছি সেভাবে আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে আমার একটা কানেকশন হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি গান শিখতাম। তো একটা ব্যাপার আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ইমোশনের জন্য বা ভালোবাসাটাকে, ভালোবাসার গান বা যে কোনো গানকে বোঝার জন্য একটা বয়স তো অবশ্যই লাগে, একটা হরমোনাল চেঞ্জেস তো লাগেই আসলে। সো সেটা আমরা ক্লাস 8-এ যেরকম বললাম যে ক্লাস 8-এ হয়েছিল। বাট এই যে গানের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা ব্যাপার, যে একটা গানকে খাওয়া লিটারেলি, আই মিন আপনি ঘুম থেকে উঠে গানটা শুনছেন, ঘুমাতে যাওয়ার আগে শুনছেন, আপনি খেলার ফলে শুনছেন, অথবা কখনো যখন গানটা যদি পাশেও নেই কিন্তু আপনার মাথায় গানটা হচ্ছে, এই সময়টা যদি আমি বলি, তাহলে এই সময়টা আসলে এর মধ্যে প্রকৃতির একটা কানেক্টিভিটি আছে। আমি পাখির কিচিরমিচির শুনে ওখানে কানেক্টিভিটি খুঁজতাম, এটা তো সুরে করছে, হয়তো বা কোনো কিছু পড়ে গেল হাত থেকে, একটা কাছের জিনিস ভেঙে গেল, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ছন্দ হলো, অথবা কিছু একটা সাউন্ড, এই সাউন্ডটা তো আসলে কোনো না কোনোভাবে আমার সারগেমের সাথে মিশে যায়। ছোটোবেলা থেকে যে হয় না একটু শেখার, জানার একটু অনুসন্ধিৎসু ব্যাপার স্যাপার বা একটা সিকার, আমি সবসময় এরকমই ছিলাম আসলে। সো এটা কখন হয়ে গেছে বা কখন আমি মিউজিকের ভিতরে ঢুকে গেছি, এটা আসলে বলাটা খুব কঠিন হয়ে যাবে, খুব ইন্ট্রিকেট একটা প্রশ্নের অ্যান্সার আসলে হয়। ইটস ওকে। আমরা মানে আপনাকে যখন আমি জানছিলাম, বিকজ ইউ আর মাই গেস্ট, এবং আমরা আজকে সবার সাথে আপনার জার্নিটা, আপনার লেন্সকে দিয়ে জীবন, প্রেম, সম্পর্ক, অনুভূতিগুলোকে আমরা জানবো। সো আমি যখন আপনাকে জানছিলাম, তখন আমি একটা জিনিস পেয়েছি যে আপনি অনেক বেশি ফিল করতে চান। আই মিন হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং, এই অ্যাক্টিভ লিসেনিংয়ের যে একটা ফিলিংসের সাথে অ্যাক্টিভ লিসেনিং, এটাকে আপনি কি মনে করেন, এটাই কি আসলে মেন আপনার জন্য? 100%, বিকজ একটা সময় মানুষ তো সবাই একা, আসলে সলিটারি একটা ব্যাপার, মি টাইম বলে একটা ব্যাপার থাকে। ধরেন আমরা প্রবলি যারা ক্রিয়েটিভ আর্ট নিয়ে ডিল করি, আমাদের মনে হয় যে একটা নিজের একটা সলিটারি লাইফ দরকার, জাস্ট টু রিয়ালাইজ, জাস্ট টু নো যে আপনি কেন পৃথিবীতে আসছেন, আপনার পারপাসটা কী, অর দ্য মিউজিকটা যদি আপনি করে থাকেন, এটা কি শুধু মানুষকে এন্টারটেইন করা, নাকি অন্য একটা পারপাস আছে আর কি। আমি তো এরকম আসলে। সো আমার যেটা হয় যে মিড নাইট ইজ দ্য টাইম, সময় তখন সব কিছু কাম অ্যান্ড কোয়াইট, একটা ট্র্যাঙ্কুইলিটি এভরিওয়ার। তখন আমি জাস্ট চোখ বন্ধ করলে আমি অনেক কিছু শুনতে পারি, যেগুলো হয়তো বা আমি ডে টাইমে পারবো না, অথবা অনেকে শুনবেও না হয়তো আমার মতো করে। সো এই যে ব্যাপারটা, আমার যেটা মনে হয় যেমন অন্তর্চক্ষু আছে, সেরকম অন্তর্কর্ণও আছে আমার যেটা মনে হয়। সো এই লিসনিংটা আমাকে খুব হেল্প করে সুরকে পরিপক্ক করার জন্যে, একটা গানকে বানানোর জন্য। একটা গান তো আসলে আগেই বলেছি স্টোরি টেলিং, গল্প বলাটার অনেকগুলো মাধ্যম আছে। এখন একটা যারা ইনস্ট্রুমেন্টাল, শুধু গান নেই, শুধু ইনস্ট্রুমেন্টাল
একটা ট্র্যাক বানায় বা কিছু ইনস্ট্রুমেন্টালি প্রডিউস করে, তাদেরও তো ল্যাঙ্গুয়েজ আছে, এবং এটা সবার বোঝার মতো না। যারা একটা বাঁশির একটা 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 ইনস্ট্রুমেন্টাল, কিন্তু সেটা আমাদেরকে মোহিত কেন করে? শুধু কি সুরটা করে? নো, ওখানে একটা জার্নি আছে, ওটার একটা ইন্ট্রো আছে, একটা আউট্রো আছে, একটা ক্লাইম্যাক্স আছে, একটা উত্থান, একটা পতন আছে। এই তো সুরের মধ্যে সুরের একটা ল্যাঙ্গুয়েজ আছে আসলে, এটার কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ না। এই ল্যাঙ্গুয়েজটা খুবই ইউনিক একটা ল্যাঙ্গুয়েজ। ওই আপনি যদি না শোনেন চোখ বন্ধ করে ওই অন্তর্কর্ণ দিয়ে, তাহলে এটা বুঝতে পারবেন না। আপনার কাছে কি মনে হয় যে মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে সে ওই ভালোবাসার মানুষটাকে কি করে স্পর্শ করতে পারে? একটা জায়গাতে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে আপনার এই প্রশ্নের বিপক্ষে, সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষকে আসলে কাছে টানার জন্য আসলে আমার যেটা মনে হয় কোনো মিডিয়ামের দরকার নেই। আসলে একটা চোখের ইশারা, একটা সুন্দর হাসি, এটাতে কাছে আনানো সম্ভব। আসলে আমরা যারা মিউজিশিয়ান, আমরা যারা গান ভালোবাসি, আমরা যারা ভালোবেসে গানটা করি এবং ভালোবাসা পেতে চাই, আমাদের কাছে যেটা মনে হয় যে একটা সুন্দর কথা, একটা সুন্দর 4টা লাইন, দ্যাটস গুড এনাফ টু ভেরি গুড মানে ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, একটা মানে আমি যেমন অ্যাডভার্টাইজিংয়ে কাজ করেছি 14 বছর, একটা বড় অ্যাড ফার্মে চাকরি করতাম, B2B অ্যাডভার্টাইজিং ছিল। তো ওখানে একটা আমার বস আমাকে একটা কথা বলেছিল, যখন আমি শুরুর দিকে কথা বলছি, হয় না যে আমাদেরকে গ্রুম আপ করা হয় আর কি, অ্যাডভার্টাইজিংয়ে যারা নতুন ঢুকেছি, আমার ওই আর্লি এইজটাতে বা ওই ক্যারিয়ারে ওই সময় আমার বস একবার বলেছিল যে সিঙ্গেল ব্রিফ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা লাইন আপনার জীবনকে বদলে ফেলতে পারে আসলে। সো আমার মনে হয় এটা সেম গোজ টু দ্য লাভ লাইফ আর কি, যে একটা ছোট্ট জিনিস, যে জিনিসটা আসলে সেটা একটা হাসি হতে পারে, একটা মোমেন্ট হতে পারে হুক করা, যেটা ধারণ করেই সারা জীবন কাটিয়ে দেওয়ার সম্ভাবনা জিনিসটা মনে হয় আসলে। সেই জায়গা থেকে মনে হয় যে আমরা যে গানের মানুষ, আমাদের একটা দুটো লাইন, আপনি যে বাচ্চুবের একটা গান, সেই তুমি একটা গান আছে আর কি, হ্যাঁ, সেই তুমি তো সবগুলো গানই, সবগুলো লাইনই একেবারে সুপার পপুলার। বাট আপনি যদি আমাকে বলেন তুমি কেন বোঝো না, আমি এই লাইনটা আমার কাছে সব থেকে ফেভারিট লাইন, যে তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। সো ইট কাভার্স এভরিথিং। আমি বলেই দিলাম যে উইদাউট ইউ আই এম নাথিং। সো আপনার এই জায়গাটা থেকে তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন আসছি, সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে মানে ভালোবাসি, টু মাচ ইফোর্ট, লাইক মনে হয় যে সে আমার জন্য একটা গ্রহ, এভরিথিং তার জন্য, তুমি আমার জান্নাত, তোমার জন্য আমি লিনিং ফরওয়ার্ড অ্যান্ড এভরিথিং পৃথিবীর উঠছে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্যার ইজ এ মানে একটা থটস যে ও আমার জন্য এভরিথিং, ও পারফেক্ট হবে, ও গডের মতো, ওর ভুল হবে না। এই যে ভালোবাসার মানুষের জন্য একটা চাপ, এই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় যে এটা আসলে বেশি চাপ বা এক্সপেকটেশনটা বেশি যখন আমরা কাউকে ভালোবাসি? এটা সামটাইমস স্টিগমাটাইজ করে ফেলে যে মানে হইতেছে মানুষের ব্রিদিং স্পেস কমায় ফেলে, যে ওকে ফাইন, আমি তো ওকে নিয়েই, মানে দুজন মানুষ দুজনের জন্যই, অ্যান্ড এই গ্রহ কোনো ব্রিদিং স্পেস থাকবে না, সো ইটস মনিটরিং হবে, অনেক প্রেশার। সো এটা কি আসলে ভালোবাসার জন্য স্টিগমা যে একজন মানুষ আরেকজনের মানুষ তারা বিশ্বাস করতে পারে? আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা ইন্টেন্সিটি থাকা ভালো, বাট ব্লাইন্ডনেসটা আসলে খুবই, ব্লাইন্ডনেস আমি এইভাবে বললাম যে ধরেন ও মানে আমি যখন অন্ধবিশ্বাস করব তখন আমি মেনেই নিব যে ও কখনো এই কাজটা করবেই না। এক্স্যাক্টলি। বাট হিউম্যান এররের উপরে কেউ নাই আসলে, আমরা সবাই ভুল করি, সবাই স্বাভাবিক। আর স্পেস দেওয়াটার মধ্যে আমার মনে হয় গভীরতা বাড়ে। লেটস সে আমি যখন কাজের মধ্যে বাইরে থাকি, যেহেতু আমি খুবই ওয়ার্কাহলিক, আমার ব্যান্ডের কাজে যখন আমি দেশে বাইরেও যাই 2 মাস 3 মাস থাকি না, তখন আমার ওয়াইফ জাস্ট আমাকে ওই রিয়েলাইজেশনটা আছে তার, যে ও কাজ করতে গেছে। এখনও যদি সবসময় আমাকে ফোনটা দেয়, আমার কাজের মাঝখানে ফোনটা দেয়, তাহলে যেটা হবে যে একটা দূরত্ব তৈরি হবে অজান্তেই। হ্যাঁ, স্পেসটা দেওয়াটা খুব দরকার। আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার অ্যাডভাইস থাকতে পারে, যে যারা স্পেস দিবেন ভালোবাসার গভীরতা তত বাড়বে আসলে। খুবই চমৎকার একটা কথা বলেছেন। তো স্পেস দেওয়ার জন্য তো আসলে ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্ট এইটাও অনেক লাগে। এই জায়গাটাকে কিভাবে বলবেন? এখন ফেইথ, বিলিফ, এই জিনিসগুলো তো আসলে একেবারে ডিফারেন্ট থিং। মানে আমি যেমন সুখ আর মানে হ্যাপিনেস আর পিস আর নট দ্য সেম, রাইট? হ্যাপিনেস আপনি কিনতে পারবেন, বাট পিস আপনাকে আপনার লর্ড, আপনার ক্রিয়েটার আল্লাহ আপনাকে দেবে, রাইট? সো আমার যেটা মনে হয় যে ফেইথের একটা ব্যাপার, যেমন ফেইথ, যেটা আমি ভুল বলতে পারি, আপনি অনেক মানে আপনার একটা লাইফ আইডিওলজি অথবা ওকে ফাইন, এই জিনিসটাকে আমি এইভাবে দেখেছি। ফেইথ এবং বিলিফ আসলে দুটো আপনি আনসিন একটা ব্যাপার উপর বেস করে আপনি করে থাকেন, রাইট? এখন ফেইথ এমন জায়গাতে আছে যে ফেইথটাতে আপনি জেনে ফেলছেন যে হোয়াট এভার ইট টেকস ও আমাকে কখনো ছেড়ে যাবে না। এক্স্যাক্টলি, দ্যাটস আ ফেইথ। আর বিলিফ হচ্ছে একটু সন্দেহ থাকবে বা একটু আমার যেটা মানে একটু লাইটার আর কি দ্যান দিস ফেইথ। খুবই ক্লোজ, বাট এটাকে দ্য সেম আস্থাটা দরকার, যেটা ফেইথ বলছি আর কি, যে আস্থা। ও যতবার যেখানেই যাক বা আমার যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থানে সে আমার পাশে থাকবে। আমার মনে হয় যে এই আস্থাটা দরকার। আপনি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন যে আপনি কাজের জন্য অনেক ব্যস্ত থাকেন, অনেক সময় অনেক জায়গায় যান। অনেকেরই মনে হয় যে যারা আসলে সিঙ্গার, তারা যেহেতু গানকে এত সুন্দর করে প্রেজেন্ট করে, তাদের জীবন মনে হয় একেবারে প্রেমময়।
মানে সারাক্ষণই প্রেম, মানে কিছু একটা বললে লাইফ পার্টনার হয়তো গানে গানে বলে দিবে এইরকম টাইপের, যে তাদের জীবন হচ্ছে প্রেম। সো একজন সঙ্গীত শিল্পীর প্রেমিক হওয়াটা কতটা সহজ বা কেমন আসলে, তার জন্য কতটুকু কীরকম? শুরুতে তো বলছেন প্রেম না থাকলে তো আসলে গান করতে পারতাম না। এই প্রেমটা তো আসলে সব কিছুর জন্যই আসলে, যেটা নিজের জন্য যেরকম প্রেমটা থাকবে, আমার যাদের জন্য গান করছি তাদের প্রতি ভালোবাসা আছে বলেই গানটা হয়। ব্যালেন্সটা করেন কি করে? হয়ে যায় আসলে, এটার কোনো অ্যান্সার আমার কাছে নাই। তারপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে ব্যালেন্সটা করি কীভাবে, আমার কাছে মনে টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। সেটা সব ক্ষেত্রেই আমার সব কিছু ভাগ করা আছে আর কি, একটা গোছানো জীবনযাপন করার চেষ্টা করি আসলে। তাহলে প্রাইভেট লাইফ আর পার্সোনাল লাইফ কি করে আপনি এটাকে ম্যানেজ করেন? যে আপনি যেহেতু আপনার এত পপুলারিটি, অনেক সময় থাকে না যে ক্রেজি মানে ফ্যান, মানে লাইফের মানে অনেক রকমের ক্রেজিনেস থাকে না, তো আপনাদের জায়গাটা থেকে এই ক্রেজি ফ্যান যারা থাকে ওই জায়গাটা থেকে পার্সোনাল লাইফ কীভাবে আপনি আলাদা করেন? পার্সোনাল লাইফ তো বলছি না, এটা পার্সোনাল আসলে, এটাকে পার্সোনাল রাখাটাই ভালো আসলে। সো পার্সোনাল আর প্রফেশনাল লাইফটাকে আমি এক করার চেষ্টা করি না। ইফ ইউ আস্ক মি অ্যাবাউট মাই সোশ্যাল হ্যান্ডেলস, হাউ আই ম্যানেজ মাই সোশ্যাল হ্যান্ডেলস, তাহলে যেখানে ওটা আসলে ওখানেও আমার পার্সোনাল লাইফকে খুব বেশি আমি এক্সপোজ করি না। বিকজ এখানে অনেক মানুষ আছে যারা আসলে একভাবে চিন্তা করে না, আপনি আমার মতো চিন্তা করবে না, একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। সামটাইমস ইট টেক্স মানে কী বলবো, এটাকে নেওয়া যায় না আসলে। তো হ্যাঁ, একটা ব্যালেন্সের যে কথাটা আপনি বলছেন ওই জায়গাতে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ওই মানুষটাই বুদ্ধিমান যে আসলে তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে এক করে না। আমি যেমন সবসময় একটা জিনিস চেষ্টা করি যে যখন আমার কোনো ক্রেজি ফ্যান বা কোনো ফ্যান, আমার থেকে অনেক পপুলার সিঙ্গার্স বা মিউজিশিয়ানস এই আছে, বাংলাদেশে আছে, আমি অত বেশি পপুলার না, আই বিলিভ। আমি আসলে নিজেকে ওই বাক্সটাতে বন্দি করতে চাই না যে আমি একজন সেলিব্রিটি। বিকজ আমি যখনই আমাকে ওখানে বন্দি করে ফেলবো আমার জীবনটা আইসোলেটেড হয়ে যাবে। আমি টঙের দোকানে চা খাইতে পারবো না। আমি ইংরেজি সাহিত্যে পড়েছি আসলে, সো আমার মুক্ত আকাশ ভালো লাগে, আমার নদী ভালো লাগে, আমার গ্রামে যেতে ভালো লাগে। ক্রিয়েটিভিটি তো আসলে যে একটা অপরনাসের মধ্যে কানেক্টেড। সো আমি আসলে ওই বাক্সবন্দি করে ফেলতে চাই না আসলে। হ্যাঁ, তারপরে কিছু ক্রেজি ফ্যানের কথা যেহেতু এটা আমারও দু একটা আছে আর কি, মাঝে মাঝে একটু দূষণ করে। সো তো ওই জায়গা থেকে আমি যখন যেটা করি সেটা হচ্ছে যে বেস্ট ক্রেজি ফ্যানদেরকে যদি প্রথমে বোঝানোর চেষ্টা করি, যদি না বুঝে থাকে তাহলে আমি জাস্ট ব্লগ বলে একটা ব্যাপার আছে, সো আর যুক্ত রাখতে হয়। হ্যাঁ, আসলে এই জায়গাটা তো একটা ব্যারিয়ার বা একটা বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্টলি। একটা গান বলবেন যেটাতে, যে গানটা শোনার পর আপনার কাছে প্রেমের পার্সপেক্টিভটাই আপনার কাছে বদলে গেছে? ডেফিনেটলি অবাক ভালোবাসা, অন দ্য ফেসেস। এটা একটা লেজেন্ডারি গান, একটা অমর গান আমি বলবো। বাংলাদেশে একেবারেই ইউনিক একটা গান। এরকম গান বাংলাদেশের আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না, ভবিষ্যতে হবে বলে মনে হয় না। অবাক ভালোবাসা গানটা শুনলে মনে হয় যে ইটস রোম্যান্টিক সং, বাট ইটস নট দ্য টিপিক্যাল রোম্যান্টিক ওয়ান। এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশের। আপনার যে জীবনটা আপনি পেয়েছেন, যেই মুক্ত আকাশের নিচে নিঃশ্বাসটা নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, সৃষ্টিকর্তা যে চারিদিকে এত সুন্দর করে বানিয়েছে, সব কিছু মিলে সৃষ্টিকর্তার প্রতি একটি কৃতজ্ঞতা প্রকাশের, বহিঃপ্রকাশের একটি গান হচ্ছে অবাক ভালোবাসা। ভালোবাসাটা তো আসলে আমরা যখন ভালোবাসার কথা বলি স্বভাবতই আমরা যেটা করি, ভালোবাসা আমরা একটা ছেলে একটা মেয়ের ভালোবাসাকেই ওই বাক্সের মধ্যে বন্দি করে ফেলি। বাট সৃষ্টিকর্তার প্রতিও ভালোবাসা আছে। আসলে তো আমাদের দোষ না, আমাদের ছোটোবেলা থেকে আসলে বোঝা না আল্লাহ হচ্ছে একজন পানিশার, বাট আল্লাহ কিন্তু পানিশারের একটা অবশ্যই উনি পানিশমেন্ট দেবেন বা রিওয়ার্ডও দেবেন, বাট সেটা আমার কাছে মনে হয় সবার আগে উনি আমাদের ভালোবাসেন। উনি আমাদের ভালো না বাসলে আমাদেরকে তৈরি করতেন না, আমাদের সৃষ্টি করতেন না। সো এই যে এবং বিধাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মধ্যেও একটা চরম শান্তি কাজ করে, আমার তো কাজ করে। সো আমার মনে হয় যে এই যে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, এই পার্টিকুলার এই গানটা আমার ভালোবাসার ডেফিনিশনকে চেঞ্জ করে দিয়েছে। আমাকে শিখিয়েছে যে ভালোবাসার বহিঃপ্রকাশ না, ভালোবাসা পুরো জিনিসটা অনেক বেশি প্রকাণ্ড, যেটার কোনো মাপকাঠি নেই, যেটার কোনো সীমান্ত নেই। সো ইটস অ্যান এন্ডলেস থিং, ইটস আনটাচেবল থিং আর কি, বাট এটা আপনার উইদিন ইউর গ্রাস্প, এটা আপনার মধ্যেই আছে। তার মানে আপনি বলেছেন এটা একটা মৌলিক গান, বেসিক, খুবই ফান্ডামেন্টাল এবং হার্ট টাচিং। আপনার এরকম কোনো গান আছে যেটা মনে হয়েছে যে এটা আমার গান, মানে আপনি নিজে লিখেছেন এবং খুব ক্লোজ টু, মানে হয়তো আপনি আপনার যেটা খোঁজেন গানের থ্রুতে, এবং আপনার এটা মানুষ একদম আমার খুব ছুঁয়ে ফেলেছি, এটাই একদম খুব প্রিয় একটা গান? আমার নিজের একটা গান আছে যে গানটা এখনো রিলিজড হয়নি, যেটা আমি পরিকল্পনা করছি খুব শীঘ্রই এটাকে রিলিজ করবো। অনেক দিনের পুরানো একটা গান, গানটার নাম হচ্ছে আকাশবাণী। তা আমার নিজের গানগুলো যেটা হয়, যেটা ওয়ারফেজ মেটেরিয়াল না, যেটা একেবারেই সাদামাটা গান, একটা গান তো আসলে হয় আপনার একটা অনুভূতির বহিঃপ্রকাশ, আপনি একটা জিনিস ফিল করছেন। তো আকাশবাণীর গল্পটা হচ্ছে যে আকাশের সাথে কথা বলছি। হ্যাঁ,
আকাশের সাথে আমার একটা বন্ধুত্ব, তোমার মেঘে উঠতে চাই, অনেক দূরে যেতে চাই, একটা বিশালতার সাথে আপনি জানেন যে আকাশ কেন ছুঁতে পারবেন না, বাট আকাশ আপনার ভিতরে আছে। ওই বিশালতা আপনাকে ভালো রাখছে, ওই বিশালতা আপনাকে ভালোবাসতে শেখাচ্ছে। সো এই আনটাচেবল একটা জায়গা থেকেও আপনাকে আপনার অনুভূতির মাধ্যমে আপনি হাতের মুঠে নিয়ে এসছেন, এই অনুভূতিটা আমার কাছে অনেক বড়। সেজন্য আকাশবাণী গানটা মনে হয় যে এই গানটা আমার অন্তরের গান। তারপরে আসছে, আমরা অপেক্ষা করি আপনার এই গানটার জন্য। পরবর্তীতে চলে যাব এরকম একটা গান যেটা আপনার শুনে মনে হচ্ছে এটা আমার গানও কি করে গিয়ে ফেললো, এরকম কোনো গান আছে? হ্যাঁ, এরকম তো ইনফ্যাক্ট আমার অনেকগুলো গানই আছে। আমি যদি বলি আর্কের অনেকগুলো গান আছে হাসান ভাইয়ের, শুনলে মনে হয় যে এই গানটা যেটা আমি গাইতে পারতাম। ওয়ারফেজের অনেকগুলো গান আছে যেটা সঞ্জয় ভাই করেছিল। সঞ্জয় ভাই তো আমার ডায়ার্ড ফ্যান, ওয়ারফেজের প্রথম ভোকালিস্ট যিনি ছিলেন। তো সঞ্জয় ভাইয়ের গান যখন শুনি তখন মনে এই গানগুলো যদি আমি গাইতে পারি, এখন অবশ্যই গাই সঞ্জয় ভাইয়ের গানগুলো, বাট এরকম মানে এটা আসলে ওভাবে বলাটা আমি বলতে পারবো না। অনেকগুলো গান, অনেক গান না এরকম হয়েছে যে কোনো গান আপনি দিনের পর দিন শুনেছেন, মানে এই গানটা আপনার একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রেনের মধ্যে, মানে এটা একেবারে অর্থ এমন আছে? হ্যাঁ, নজরুল সঙ্গীত আছে এরকম। ইনফ্যাক্ট একটা গান তো আমি প্রতিদিন শুনি, একদম প্রতিদিনই শুনি বলতে গেলে। আর পরদেশী মেঘ একটা গান আছে, যে গানটার মধ্যেও একটা দেখবেন সলিটারি ব্যাপার আছে, ওখানেও আকাশ আছে, ওখানেও মেঘ আছে। কোথায় না কোথায় আকাশের সাথে আমার একটা প্রেম আছে আমার মনে হয়। আকাশ, চাঁদ বা ঠিক ওই আপনি কি বলতে চান যে আমি যদি আপনাকে আপনার কথা কোট করি, তার মানে ভালোবাসা বা এটা হচ্ছে আমি বিশাল একটা ব্যাপার, কিন্তু এটা ছোঁয়া যায় না, মানে ভালোবাসা কি আনটাচেবল? আপনি কি মনে করেন? অবশ্যই, বা ভালোবাসা তো বিশাল হওয়াই উচিত। সংকীর্ণ ভালোবাসা তো টিকবে না, ভালোবাসা সংকীর্ণ করলেই সমস্যা। আপনি একটা সমুদ্র, একটা আকাশকে একটা বাক্সের মধ্যে বন্দি করতে পারবেন? কখনই পারবেন না, কিন্তু ওটাকে ফিল করতে পারবেন, ওটাতে অবগমন করতে পারবেন, ওটাতে ভাসতে পারবেন, ওটাকে স্বপ্ন দেখতে পারবেন। সো আমার যেটা মনে হয় ভালোবাসা আকাশের মধ্যে বিশাল হওয়া উচিত। সো আপনারা যে আসলে অনেক দর্শকের বা এই ইমোশনগুলোকে কানেক্ট করেন এবং ম্যাজিক্যালি দেখা যায় যে আই লাভ ইউ দ্য টোকেন, আমি তোমাকে ভালোবাসি বলার পর যে কাজটা আপনারা করেন, যে আমরা যেটা বলতে পারি না যে তোমার জন্য এত কষ্ট করছি, তোমাকে আমি এত ভালোবাসি বা তোমাকে ভালোবাসি, এইভাবে ভালোবাসি, এই কথাগুলো আপনারা যখন ইন্টারপ্রেট করেন ইটস লাইক ম্যাজিক। মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এই গানগুলোর সাথে কানেক্ট হবে, ইটস আমার গান। সেই ম্যাজিকটা কিভাবে হয়? শুরুতে বলেছি আসলে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে একটা মিউজিশিয়ান যখন গান করে বা একটা সং রাইটার আর লিরিসিস্ট ওর মিউজিক কম্পোজার অথবা একটা গানের মানুষ যে গান বানায়, তার আসলে সবসময় গানটার অপর প্রান্ত থেকে লেখা উচিত। মানে ধরেন আমার যে ফ্যান ফলোয়ার আছে বা যারা শ্রোতা আছে, তারা কিভাবে গানটাকে নেবে, তাদের জন্য আমার দায়িত্বটা কি, তারা কী ধরনের ভালোবাসা চায় আমার কাছ থেকে বা কী ধরনের গান শুনতে চায়, আমার ওই জায়গাতে বসে আসলে গানটা করা উচিত। আমি নিজেই একটা গান লিখে নিজেই বললাম অনেক ভালো হয়েছে, নিজেই এটা সুপারহিট গান হবে, এই অ্যাজাম্পশনের ভিতরে যাওয়া উচিত না আসলে আমার যেটা মনে হয়। কারণ দিন শেষে আমরা মানুষের জন্যই গান করি, আমাদের কাজ কর্ম সব কিছু ওই রিলেটেড আর কি। আমাদের এই হাজার হাজার দর্শককে নিয়ে উদ্বাস করতে হয়, তাদেরকে উপর বেস করে তো আমাদের চলতে বলতে আমি আসলে কমার্শিয়াল পার্সপেক্টিভে বলিনি, গান বানানো ভালোবাসার সাথে কানেক্টিভিটিটা। আমার কাছে যেটা মনে হয় যে ওটাই বুদ্ধিমানের মতো কাজ হবে একজন ক্রিয়েটিভ সিঙ্গারের অথবা যারা ক্রিয়েটিভিটি নিয়ে যাদের ডিলিংস এভরিডে অপর প্রান্ত থেকে কাজ করা, যে আমি কাদের জন্য গানটা করছি, কাদের জন্য গানটা লিখছি, কাদের জন্য ছবিটা আঁকছি, তারা কিভাবে নেবে, কারণ এটা অনেক বড় দায়িত্ব কিন্তু আসলে। এইটা কিন্তু অনেকে মনে করে না যে ধর আমি গিয়ে গেলাম করে গেলাম। আমি যেটা দেখছিলাম আপনাদের যদি দর্শক আপনারাও কানেক্ট করেন যে ওয়ারফেজ কেন 40 ইয়ার্স প্লাস না আপনাদের, তো এই সময়টা ধরে আপনারা দ্যাট ইজ দ্য সিক্রেট, আপনারা 90s কে টাচ করেছেন, এর মাঝখান থেকে 40 বছর গেছে, জেনারেশন টু জেনারেশন, নেক্সট জেনারেশনের সাথেও আপনারা কানেক্ট করবেন। একটা জিনিস তো সবখানে কমন, দুটো জিনিস প্রত্যেকটা জেনারেশনে কমন এবং ভবিষ্যতেও থাকবে এই দুটো জিনিস। একটা হচ্ছে ভালোবাসা, যার ভালোবাসার আসলে আপনি ওই স্থানকাল নাকি যিনি বলে স্থানকাল পাত্র প্রকারভেদ কি সব বলে এইসব এক্স্যাক্টলি, ভালোবাসাটা একটা কমন জিনিস। আরেকটা হচ্ছে যে ইউথের যে একটা ইন্সপিরেশনাল একটা অ্যাপ্রোচ অথবা তার দেশ গড়া বা ভালো কিছু করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যে দুটো জায়গা, এই যে একটা ভালোবাসার একটা হচ্ছে যে ইউথদের মধ্যে যে একটা কোনো কিছু করে দেখানোর যে একটা ব্রত, এইটা তো সব জেনারেশনেই থাকে এবং ওয়ারফেজ এক্স্যাক্টলি ওই জায়গাতেই কাজ করে। ওয়ারফেজের প্রত্যেকটা জেনারেশন আপনি দেখবেন যে আমরা যখন 90s গান করেছি,
90-তে ইয়ুথরা যখন ছিল তখন অসামাজিক রিলিজ হয়েছে, তখন একটি ছেলে বসে আছে রিলিজ হয়েছে, তখন তো ইয়ুথরা ছিল। এখন যে ইয়ুথরা আছে তাদেরও এই ল্যাঙ্গুয়েজ তো সেম, আপনার বিদ্রোহের ভাষাটা, আপনার ভালোবাসার বহিঃপ্রকাশের ভাষাটা তো একই। তো এই জন্য হয়তো বা 40 বছর মানে 4 ডিকেডস ধরে একটা ব্যান্ড ঠিকই আছে, এবং এইটা খুব ডেলিবারেটলি আমরা করে আসছি। কারণ আমরা জানি যে আমাদের জেনারেশন একটা বয়সন্ধি থাকে না, যে আমার এখন যে ছেলেটা আজকে অসামাজিক শুনছে, যার দেশ গড়ার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেই ছেলেটা কয়েকদিন পরে তার বয়সের জন্য তারা এখন ওই হেভি মেটাল গানটা নেবে না, তারা একটু সফট একটা ব্যালাড চায়, তারা ভালোবাসা চায়। সেই জায়গাতে ওয়ারফেজের গান আছে। সো আমাদের আসলে প্রত্যেকটা জেনারেশনের জন্য গান আছে, এবং এই জন্যই আমরা এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে একটা হচ্ছে ফিলিংসের সাথে কানেকশন, আর একটা হচ্ছে সত্য অন্বেষণের একটা যে প্রকাশ, দুটো জিনিসটা সবসময় কানেক্ট করছেন। সো এই জায়গাটাতেই যখন আমরা আসলে গান শুনতে যাই আপনাদের কাছ থেকে, তখন দেখা যায় যে আপনাদের গানের মধ্যে দিয়ে অনেক মেসেজ, মানে ওয়ারফেজের গানগুলো যখন আমি মানে দেখি বা শুনি, তখন মনে হয় যে কানেক্ট হচ্ছে কিছু, কানেক্ট হচ্ছে। এবং আপনাকে যখন আমি খুঁজছিলাম যে আপনার সাথে আমি একটা ডিসকাশনে বসবো বা এখানে আপনার একটা খোঁজার যে একটা সত্যকে ছোঁয়ার একটা ব্যাপার, কিছু একটা খুঁজছেন, কিছু একটা শুনতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, টাচ করা। সো এই যে ভালোবাসার একটা শক্তি, এটা কিন্তু অনেক বড় একটা, আপনারা মানে জেনারেশনকে ইনফ্লুয়েন্স করছেন। সো আপনার কাছে কি মনে হয় যে এই যে গান, মানে আমরা যখন কষ্ট পাই তখন গান শুনি, প্রেম যখন কষ্ট দেয় গান সেটাকে হিল করে। সো এই জায়গাটাতে আপনারা কিভাবে এই ডিপ্রেশনের জায়গাটাতে মানুষের ভিতরে কাজ করছেন, বা এইটাকে কিভাবে দেখেন মেন্টাল হেলথের জন্য? এই যে ডিপ্রেশন কমাচ্ছি আমরা, গান শুনছি, মিউজিক, এই জায়গাটাতে আপনি যদি কিছু বলেন। দেখেন, একটা ব্যথার গান লেখার সময় ব্যথাটাকে লাঘব করার জন্য একটা মেসেজ দেওয়ার আগে ওই ব্যথা থেকে আপনাকে কিছু শিখতে হবে, ওই ব্যথা থেকে আসতে হবে আগে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, যে আপনার মধ্যে ব্যথাটা আছে, তাহলে তো আপনি দিতে পারবেন না, আপনি ব্যথার গল্পটা বলতে পারবেন না। একটা ছেলে যে কোনো কারণেই হোক, সে তার জীবন অসফলতার কারণে হোক বা প্রিয়জনের বিয়োগ ব্যথায় হোক, সে অথবা অনেক ডিপ্রেস, সে কাউকে মিস করছে, অথবা তার মা মারা গেছে বা তার বাবা মারা গেছে, বেস্ট ফ্রেন্ড মারা গেছে, এই যে কষ্টটা, তখন হয়তো বা সে এই কষ্টটাকে খুঁজে, এই কষ্টটা কোনোভাবে না করে একটা কম্পেনিয়ন তার দরকার হয় এটাকে একটু হিল করার জন্যে। হিল কখনই কোনো কিছু হয় না, মানুষকে প্রত্যেকটা ব্যথা নিয়ে বাঁচতে হয়, তাকে অভ্যাসে পরিণত করতে হয়। দিস ইজ আ পার্ট অফ মাই লাইফ, শো মাস্ট গো অন, উই হ্যাভ টু মুভ অন। এইটা একদিনে আসে না, তার একটা সাপোর্ট লাগে, হয় কোনো নতুন বন্ধুর হোক, বা একটা গান হোক, একটা পিস অফ রাইটিং হোক, অথবা রিলিজিয়ান কোনো বা স্পিরিচুয়াল কোনো মিডিয়াম হোক, সে কোনো না কোনো বিষয়ে খুঁজে পেয়ে যায়। আসলে আমি যদি গান থেকে আসি, যে আমি একটা ব্যথার গান, তাকে তার ব্যথাটা কমানোর জন্য যদি একটা গান করি, অবশ্যই ব্যথাটাকে অনুভব করতে হবে আমাকে। আমার যদি ব্যথাটা না থাকে, আমি কীভাবে গানটা লিখবো? সো আমার যেটা মনে হয়, আমরা প্রত্যেকটা মিউজিশিয়ান ওইরকম ব্যথা দিয়ে গেছি বলে এরকম একটা গান করা সম্ভব হয়। দিস ইজ ভেরি ডিপ ইনসাইট, যে আমরা যে ব্যথাটা নিয়ে কাজ করি সেটার ভিতর দিয়ে আমরা ফিল করেন আপনার অনেক বেশি। সো হিলিং এর জন্য এটা অনেক বেশি দর্শকের মাঝখানে। বাংলাদেশে আসলে আমরা যারা অডিয়েন্স, তারা কেমন সং এর সাথে বেশি আমরা চাই, বলে না যে অডিয়েন্স বেশি লাইক করছে? দেখুন, বর্তমান সময়টা খুব বেশি ইনকনসিস্টেন্ট এবং খুব বেশি অস্থির। আই মিন, আমি যদি ব্যাক ইন 90s কথা বলি, যে ইফ ইউ রিমেম্বার, যে আমরা গান সবাই একসাথে শুনতাম, বিকজ উই ডিডন্ট হ্যাভ হেডফোনস দেন, রাইট? এখন শোনাটাকে আমরা পার্সোনাল করে ফেলেছি। আপনি একা একা গান শোনেন, আপনি হয়তো গাড়িতে শুনছেন অথবা হেডফোনে শুনছেন, বাট আপনি একা একা গান শুনছেন। আগে তো ব্যাপারটা এরকম ছিল না। আগে আমরা, আই স্টিল রিমেম্বার, ঈদে যখন জেমস ভাইবে, এলআরবি বা ওয়ারফেজের গান রিলিজ হতো, তখন আমরা পাড়া মহল্লায় প্যান্ডেল খাটিয়ে কোল্ড ড্রিঙ্কের বোতল সামনে রেখে আমরা 3 দিন ধরে গান শুনতাম উচ্চ স্বরে এবং উচ্চ শব্দে। পাড়ার লোকজনরা সেটা, ছেলে পেলে মানুষ গান শুনবে, তখন যেটা হতো সবাই মিলে গান শুনতাম এবং ভালোবাসাটা মিউচুয়াল হতো আর কি। এবং জেমস ভাইয়ের গানটা, এবং মেগা হিট কেন বলি আমরা, আসলে একটা ফিল্ম কেন হিট হয়, বিকজ ফিল্ম কিন্তু আপনি একা একা দেখছেন না। ফিল্ম যখন আপনি দেখেন, তখন হলে যে সবাই দেখেন। এই যে সাকিব খান একটা ফিল্মই বরবাদ না রিলিজ হলো, আই এম সরি, আই এম নট আ ফিল্ম গাই, আমি নেটফ্লিক্স গাই, বাট দ্যাট দেন এগেন, তো আমাকে যেটা মনে হয় যে সাংবাদিকরা যে কেমন হয়েছে, সবাই বলছে না যে ফাটাফাটি মেগা হিট, সাকিব খান এই ফাটিয়ে দিয়েছে, এরকম সবাই এক কথা বলছে। তো কেন? বিকজ ওখানে কেউ আলাদা আলাদা দেখেনি, সবাই একসাথে বসে দেখেছে। একটা ক্লাইম্যাক্সের সময় সবাই হয়তো বা হাততালি দিয়েছে বা তাদের ইমোশনটা উচ্চস্বরে প্রকাশ করেছে। যখন ভিলেনকে মেরে ফেললো, তখন সবাই তালি দিচ্ছে। বা হিরোইক কোনো অ্যাপ্রোচের সময় বা সুপার হিরো ল্যান্ডিংয়ের সময়, সব হোয়াট এভার ইট ইজ, সবাই একসাথে হই করছে। কেন? বিকজ ইটস এ কালেকটিভ থিং, এটা সবাই একসাথে দেখেছে। মিউজিকটা তো সেরকম হওয়া উচিত। সো এখন যদি আমি ওই প্রশ্নের উত্তরে আসি, যে কেন এখনকার সময়টা গান শোনার ক্ষেত্রে, এখন এন্টারটেনমেন্ট জায়গাটা 90 সেকেন্ডস হয়েছে,
মানে ধরেন মিউজিক 15 সেকেন্ড টু 90 সেকেন্ড। হ্যাঁ, মানে রিলসের কথা বলি, যে আপনার কাছে এখন একটা জিনিস আছে রিলস, যেটা আপনাকে অস্থির করে ফেলছে। মানে আপনি ধরেন, আমি যদি একটু অন্যভাবে বলি, যে ব্রয়লার মুরগি আর দেশি মুরগির মধ্যে টেস্টের একটা অনেক বড় পার্থক্য আছে। এবং মুরগিকে যখন আপনি ব্রয়লার মুরগি দেশি মুরগি রাখবেন, আপনি দেখবেন যে ব্রয়লার মুরগির কোনো অনুভূতি নেই, অবশ্যই আছে একটা, বাট আমরা ছোটোবেলা থেকে যে মুরগি দেখেছি সে চঞ্চল, একে ধরা যেত না। সো ব্যাপারটা ওইরকম হয়েছে আর কি, আপনি খুব অস্থির হয়ে গেছেন আর কি। এখন 90 সেকেন্ডসে আপনার একটা বক্তব্য দেওয়া সম্ভব না। আমি একটা গান, ইট হ্যাজ টু বি মানে উইদিন 4 মিনিটস, যদি সবচেয়ে ফিল করতে হবে তো গানটাকে, তো স্টোরি, একটা গল্পকে কিভাবে আপনি 90 সেকেন্ডসের মধ্যে বলবেন, ইটস নট পসিবল। বাট তারপরে ওটা আমাদের মধ্যে, আমার অভ্যাসে যেভাবে ডেলিবারেটলি আমাদের কাছে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 90 সেকেন্ড। সো এইখানে এখনকার মানুষ আসলে গানটা শুনছে না, এরা গানটাকে জাস্ট, আমার মনে হচ্ছে একটা গান আমার আছে, আমার কোনো কাজ করছে, ওটা আমাকে একটা ফিলিং দিচ্ছে, একটা ভাইব দিচ্ছে, সাউন্ড আর মিউজিকের কথা গান তো আসলে একটা ধারণের বিষয়, একটা গানের সাথে বন্ধুত্ব করার বিষয় আছে। গান যে আপনি বলছিলেন একটু আগে, যে আপনার কষ্টকে লাঘব করে, আপনার কষ্টকে কমিয়ে দেয়, আপনাকে ভালো রাখে, হিল করে। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে আমরা একটু দূরে চলে এসেছি বর্তমান সময়ে। আমার যেটা মনে হয় ট্রেন্ডি বিটস অ্যান্ড ফিউশন, দিজ আর দ্য থিংস, যেটা ফিউশনের কথাও বলবো না, আমি ট্রেন্ডি বিটসের কথাই বলি। যে আপনি দেখবেন যে মোরালেস সবগুলো গানের বিট এখন সেম থাকে। আমি ব্যান্ড মিউজিক আলাদা রাখছি, ব্যান্ড মিউজিকের জায়গাটা এখনও আনটাচড আছে, আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি আমাদের স্বকীয়তা বজায় রেখে কাজ করা। বাট আদার দেন দ্যাট, সবাই একটা কমন, কোন জায়গায় যেন একটা কমন বিট নিয়ে কাজ করে। সবাই করছে না, ভালো কাজও হচ্ছে, বাট বেশিরভাগ জায়গাতেই আমার যেটা মনে হয় যে এই জিনিসটার একটা খুব ভালো প্রভাব পড়ে গেছে। তার মানে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে ভালোবাসার একাল সেকাল, আপনি বলছেন ডিজিটালাইজেশনের যে একটা ইম্প্যাক্ট, আমরা সবাই ডিজিটাল হয়ে গেছি এবং ওইটার জন্য আইসোলেশনেও চলে গেছি, সবাই ইন্ডিভিজুয়াল গান শুনছে, ইন্ডিভিজুয়াল ফিলিংসটাকে টাচ করছে, এবং আপনি যেটা কালেকটিভ ইমোশনের মানে হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে না। আগে যে আমরা কথা বলতে পারতাম না, তাও যে ভালোবাসাটা ধারণ করতাম, আজকে এত কিছু বলছি, এত ইনস্ট্রুমেন্ট, কিন্তু আসলে কি আমরা ভালোবাসছি? ভালোবাসাটা আসলে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে আসলে। আমার কাছে মনে হয় যে আগের দিনের সাথে, মানে আগে সুন্দর দিন কাটাইতাম, একটা গান আছে, সো আমার কাছে মনে হয় যে ওই গানটা এখন খুব বেশি প্রাসঙ্গিক। প্রবলি এখনকার জেনজি বলেন, আলফা বলেন, যে এই জেনারেশনসরা আছে, এদের সাথে আমাদের মিলবে না। বিকজ আমার বয়সটা হচ্ছে, আমি 1983-তে জন্মেছি। সো বলা যেতে পারে যে গ্লোরিয়াস 90s, বা যে সময় আমাদের বই পড়ার স্বাচ্ছন্দ্য, এই সবগুলো নেই জেনারেশন হয়তো একটু মানে আমাদের মতো না, মিলবে না। এটি স্বাভাবিক যে জেনারেশন টু জেনারেশনে চেঞ্জেসগুলো আসবে। আমার কাছে যেটা মনে হয়, ভালোবাসার যে একটা রং আছে, সেটা কোথাও একটু ফিকে হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা মোবাইল ছাড়া 3 দিন থাকাটা খুব ইম্পসিবল একটা ব্যাপার। একটা কাপলের মধ্যে, আমি হাজব্যান্ড ওয়াইফের কথাই বলি, আপনি যখন ডিভিশনটা দেখবেন ঘরের ভিতর হয়ে গেছে। অফিস থেকে এসে আমিও মোবাইল দেখি, আমার ওয়াইফও মোবাইল দেখছে। সো আমরা যদি 5 দিন মোবাইল ছাড়া থাকতে পারতাম, আমার মনে হয় যে, কিন্তু ওটা তো সময়ই হয় না। কোনো না কোনোভাবে যদি কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে যায় যে মোবাইল ফোন আর ইউজ করা যাবে না, আপনি দেখবেন আমার জীবনটা আবার ঘুরে যেতে পারে, আবার সেই রংটা ফিরে আসতে পারে। যেমন কোভিডের ব্যাপারে বলি, যে কোভিড যখন আসলো, হিট করলো, ডেফিনেটলি কোভিড, আমরা চাই না এরকম কিছু হোক, এরকম ক্যাটাস্ট্রফি আবার আসুক। বাট প্রকৃতি নতুন একটা রূপে চলে এসেছিল, কাকড়ারা চলে এসেছিলো, সব পাখিদের চার্পিং, মানে বার্ডস আর চার্পিং এভরিওয়্যার, অ্যান্ড সব কিছু এত বেশি চকচকে, কলকারখানা সব কিছু বন্ধ, মানুষ ঘরের ভিতরে ঢুকে গেছে। সো প্রকৃতি সুন্দর হয়ে গেল। আমার কাছে মনে হয় যে ওইরকম মাঝে মাঝে একটু পজ দরকার, আপনার এই গতিময় জীবনে একটু পজ দরকার, সো দ্যাট ইউ ক্যান রিগেইন, ইউ ক্যান রিকনসিডার ইউর লাইফ ওয়ান্স অ্যাগেইন। যদি আমরা সম্পর্ককে ছুতে চাই বা নিজেকে দেখতে চাই, তাহলে আপনি কি বলবেন যে এই ক্ষেত্রে নিজেকে কি করে খুঁজে পাওয়া যায়? আমাদেরকে জীবনের গতিটা একটু কমিয়ে ফেলতে হবে। এখন আমার যেটা মনে হয়, ধরেন আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই, যে আপনি যখন প্লেনে কোথাও যান, কোনো একটা লং ট্রিপ বা একটা জার্নিতে যদি আপনি প্লেনে যান, একটা পর্যায়ে আপনি বোর হয়ে যাবেন, শুধু আকাশ আকাশ আর আকাশ। বাট আপনি যদি ট্রেনে যান, দেখবেন যে চারিদিকের পরিবেশ, ছন্দ, এই খুব প্লেজেন্ট একটা জার্নি হয়। তা আমার মনে হয় যে এই গতিটাকে কমিয়ে ফেলতে হবে। প্লেনের কিন্তু অনেক গতি, আর ট্রেনের কিন্তু গতিটা কম, একটা ছন্দ আছে। জীবনে ছন্দটা ফেরানোর জন্য গতিটা কমানোটা খুব বেশি দরকার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আজকাল আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের সবার হাতে একটা স্মার্টফোন আছে, আমরা যখন যেখানে পারি কিছু না কিছু বানানোর চেষ্টা করছি। অডিয়েন্স, একটা কন্টেন্ট ক্রিয়েটার বা একজন শিল্পীর একটা অডিয়েন্স থাকা উচিত, একটা দর্শক থাকা উচিত, একটা শ্রোতা থাকা উচিত। ওটা আমার আছে কিনা এটাকে আমাকে জানতে হবে। এখন সবচেয়ে বড় ব্যাপার যে এটা আমার দোষ না, আসলে এটা আসলে কোনো একটা কেউ না কেউ আমাদের করে ফেলেছে। আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার,
সো সেই জন্য এই জায়গাতে খুব কাজ করাটা খুবই ডিফিকাল্ট এখন। আমার যেটা মনে হয় যে জীবনকে বোঝার চেষ্টা করেন, রিকনসিডার করার জন্য একটু পজ নেন, মোবাইল থেকে দূরে থাকেন, একটু ঘুরতে কোথাও চলে যান, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে যেতে পারেন, অথবা নিজে একাও ঘোরার মধ্যে অনেক মজা আছে। আমি তো আমার একটা সময় কাটিয়েছি শুধু ট্রাভেল করতাম একা একা, বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন মানুষের সাথে মিশতাম, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতাম। সো আমার মনে হয় যে জীবনটা অনেক ছোট হলেও অনেক বড় আসলে। সো মেক ইট লার্জ বাই গিভ ইট এ টাইম, প্রপার টাইম আর কি, একটু গতিটা কমিয়ে ফেলতে হবে। এটাই আমার একমাত্র বলার কথা, মানে অ্যাডভাইস থাকবে আর কি।